হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। তো আজ আমরা নতুন আরেকটা কবিতা স্টার্ট করব 9-10 সিলেবাসটা থেকে, দ্য লিসনার্স ওয়াল্টার ডেলামেয়ার। তো যেভাবে আমরা প্রিভিয়াসলি অন্যান্য কবিতাগুলো করে এসেছি সেভাবেই আমরা এই কবিতাটার প্রথমে শুরুতে এই কবিতা থেকে যা যা ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমি এখানে নোট করেছি। তোমরা অবশ্যই স্ক্রিনশট নিতে পারো বা স্ক্রিনশট না নিলে আমার সাথে সাথেই তোমরা এগুলো দেখতে থাকো এবং অবশ্যই নোট ডাউন করবে এগুলো পয়েন্টগুলো। তো যা যা প্রয়োজন এখানে ডিটেলসে লেখা আছে, এগুলো কমপ্লিট করার পর আমরা লাইন বাই লাইন পড়বো কবিতাটাকে, ঠিক আছে? তো চলো প্রথমে এগুলো দেখা যাক। দ্য লিসনার্স এই যে কবিতাটা ওয়াল্টার ডেলামেয়ারের লেখা। তো ওয়াল্টার ডেলামেয়ারের যে টাইম পিরিয়ডটা সেটা দেখো 1873 টু 1956, অর্থাৎ সময় দেখি বোঝা যাচ্ছে যে মডার্ন এজের একজন লেখক। ইনি একটা পেন নেমে লিখতেন, ছদ্মনামে লিখতেন, সেটা হচ্ছে ওয়াল্টার রামাল। তো এটা হচ্ছে ওনার পেন নেম। আর যেটা আমাদের জানতে হবে কবির বিষয়ে সেটা হচ্ছে পোয়েট অব দ্য ডাস্ক। ওয়াল্টার ডেলামেয়ারকে বলা হতো পোয়েট অব দ্য ডাস্ক। তো এখান থেকে এই তিনটে পয়েন্টই মোর দ্যান ইনাফ কবির দিক থেকে। নেক্সট চলে এসো কম্পোজ। কবে কম্পোজিশন করা হয়েছে? লেখা হয়েছে 1912, 1912 সালে লেখা হয় কবিতাটা। সেই সময় ওয়াল্টার ডেলামেয়ার তার ক্যারিয়ারের একদম পিকে ছিলেন। পাবলিশড কবে হচ্ছে? 1912তেই পাবলিশ হয় এটা। যে বইটাতে সেটার নাম হচ্ছে দ্য লিসনার্স অ্যান্ড আদার পোয়েমস। এই বইটাতে পাবলিশ করে। অবশ্যই পাবলিকেশানগুলো, সালটা, পাবলিকেশানের বইয়ের নামটা এটা অবশ্যই মুখস্থ করবে তোমরা প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে। নেক্সট হচ্ছে টাইপ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। কী ধরনের কবিতা? এই টাইপের ক্ষেত্রে অ্যান্সারগুলো আলাদা আলাদা হয়ে যায়। অপশান অনুযায়ী আমাদের বেছে নিতে হয় যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান কোনটা। তো এই কবিতাটাকে সুপার ন্যাচারাল পোয়েম বলা হয়, ট্রাভেলার্স পোয়েম বলা হয়, স্টোরি পোয়েম বলা হয়, ন্যারেটিভ পোয়েমও বলা হয়। কেন এগুলো বলা হয় সেগুলো কবিতাটার বিষয়বস্তুতে যতক্ষণ আমরা না যাব ততক্ষণ ক্লিয়ার হবে না যে কেন এটা সুপার ন্যাচারাল, কেন এটা ন্যারেটিভ, কেন এটা ট্রাভেলার্স। নেক্সট হচ্ছে রাইম স্কিম। এখানে একটা রাইম স্কিম আমরা দেখতে পাচ্ছি, সেটা ABCB এইভাবে এগোচ্ছে, ABCB রাইম স্কিমে যাচ্ছে এটা। লাইনস আছে টোটাল 36টা, স্টানজা একটাই মাত্র রয়েছে, একটা স্টানজা আছে, 36টা লাইন আছে। ABCB রাইম স্কিম যেহেতু আছে তাহলে 4-4 করে আমরা ভাঙতে পারি 9টাতে, কিন্তু এগুলোকে স্টানজা বলা যাবে না কারণ কবি এগুলোকে স্টানজাতে ভাঙেননি। তাহলে 36টা লাইন আছে, ABCB রাইম স্কিম, এটা মাথায় রাখবো আমরা। নেক্সট হচ্ছে মিটার। এই কবিতাটাতে কোনো কনসিস্টেন্ট মিটার নেই, খুব ভালো করে মনে রাখবো বিষয়টা। কোনো কনসিস্টেন্ট মিটার নেই, মিটার নেই বলা যাবে না কারণ কবিতা যখন আছে মিটার নিশ্চয়ই থাকবে, কিন্তু কনসিস্টেন্ট মিটার নেই। কনসিস্টেন্ট মিটার নেই মানে কি? যদি প্রশ্ন করা হয় যে আচ্ছা কোন মিটারে লিসনার কবিতাটা লেখা হয়েছে, এর কোনো অ্যান্সার হবে না। তার কারণ হচ্ছে একটা ফিক্সড মিটার এখানে নেই। ফিক্সড মিটার কেন নেই? কারণ এই যে 36টা লাইন আছে, কোনো লাইনে আমরা দেখব 6টা সিলেবেল আছে, কোনো লাইনে 7টা সিলেবেল আছে, কোনো লাইনে 11টা সিলেবেল আছে, কোনো লাইনে 14টা সিলেবেল আছে। 6 থেকে 14 পর্যন্ত সিলেবেল আলাদা আলাদা আছে, সিলেবেলই ডিফারেন্ট। তাহলে সেম প্যাটার্নের মিটার কি করে হতে পারে? সিলেবেল যখন ডিফারেন্ট হয়ে যাচ্ছে মিটার ডিফারেন্ট হয়ে যাবে। শুধুমাত্র মিটার ডিফারেন্ট নেই, এখানে রিদমটাও আলাদা আছে। আমি এখানে নোট করেছি দেখো। আচ্ছা প্রথমে আমি দেখিয়েছি, যেমন এক্সাম্পল দেখো 30 নম্বর যে লাইনটা আছে কবিতাটার সেটা হচ্ছে দো এভরি ওয়ার্ড হি স্পেক। যদি আমরা হিসেব করি, দো একটা সিলেবেল, এভরি দুটো সিলেবেল, মানে টোটাল 3টে হলো, ওয়ার্ড 4টে, হি 5টা, স্পেক 6টা সিলেবেল রয়েছে। কত নম্বর লাইন এটা? 30। 31 নম্বর লাইনে চলে এসো, এবার সিলেবেল গুলো। ফেল 1, ই, কো, ইং 4টে হয়ে গেল টোটাল, থ্রু 5, দা 6, স্যা, ডো, ই, নেস 10, অফ, দা, স্টিল, হাউস 14টা সিলেবেল আছে 31 নম্বর লাইনে। এবার তুমি 1 নম্বর লাইনে চলে এসো। 1 নম্বর লাইনে কি আছে? ইজ এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার। আমরা হিসেব করি, ইজ একটা, এ, নি,
ব ডি, 5 হয়ে গেল টোটাল। দেয়ার একটা, সেইড, দ্য, ট্রাভেলার 11টা। তাহলে 1 নম্বর লাইনে আছে 11টা সিলেবেল, 31-এ 14 আর 30-এ 6। তাহলে সিলেবেলই কনসিস্টেন্ট নেই এখানে, তাহলে সেম মিটার কি করে আসবে? কারণ সিলেবেল থেকে মিটার বেরোবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এখানে রিদমটা কি সেম? রিদম মানে এটা কি আয়াম্বিক রিদমে চলছে, নাকি এটা ট্রকেইক রিদমে চলছে, নাকি অ্যানাপাইস্টিক রিদমে চলছে, নাকি এটা স্পন্ডিক রিদমে চলছে, কিসে চলছে? তাহলে আমরা এখানে, আমি কি লিখেছি? না, এটা আমি লিখিনি, আমি বলে দিচ্ছি তোমাদের, এটা লেখা হয়নি। তো এখানে মেনলি দুটো রিদম বেশি আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আয়াম্বিকে চলছে। আয়াম্বিক মানে তোমরা জানো দুটো করে সিলেবেল নিয়ে ফুট হবে, প্রথমেরটা আনট্রেসড, তারপরটা স্ট্রেস, আনট্রেস ট্রেস, আনট্রেস ট্রেস, আনট্রেস ট্রেস, এটাকে বলে আয়াম্বিক। তাহলে এখানে আয়াম্বিক দেখতে পাবো আমরা। আর সেকেন্ড হচ্ছে অ্যানাপাইস্টিক দেখতে পাবো। অ্যানাপাইস্টিক কি জিনিস? অ্যানাপাইস্টিক মানে 3টে করে সিলেবেল নিয়ে একটা ফুট, তার মধ্যে প্রথমের দুটো আনট্রেস, তারপরেরটা স্ট্রেস, অর্থাৎ আনট্রেস আনট্রেস ট্রেস, আনট্রেস আনট্রেস ট্রেস, এটাও দেখতে পাবো এখানে। তাহলে দুটো রিদম আছে, আলাদা আলাদা সিলেবেল আছে, সেই জন্য আমরা এখানে লিখেছি মিটারের ক্ষেত্রে নো কনসিস্টেন্ট মিটার। বেশ, চলো মিটারে গেল। চলে এসে এবারে ফিগার অফ স্পিচে। কি কি ফিগার অফ স্পিচ আছে আমরা যখন পড়বো প্রত্যেকটা আমি বলে দেবো তোমাদের, যেখানে যেখানে ফিগার অফ স্পিচ আছে। আগে আমি এক জায়গায় করেছি সবগুলোকে। তো প্রথমে দেখো আছে অ্যালিটারেশন, সেকেন্ড আছে অ্যাসোনেন্স, থার্ড আছে কনসোনেন্স, নেক্সট হচ্ছে অনোম্যাটোপিয়া আছে, অ্যানাফোরা আছে, মেটাফোরা আছে এবং প্যারাডক্স আছে। আচ্ছা একটু বলে দিই, যদিও আমি এগুলো আলাদাভাবে আলোচনা করেছি, আলাদা প্লেলিস্ট আছে আমার এই ফিগার অফ স্পিচের। অ্যালিটারেশন, অ্যাসোনেন্স আর কনসোনেন্স খুবই কাছাকাছি। এই তিনটের মধ্যে তফাৎ কি? অ্যালিটারেশন তোমরা খুব ভালোভাবে জানো, বাংলায় অনুপ্রাস বলে একে। এটা কি? অ্যালিটারেশন মানে হচ্ছে যে কোনো একটা লাইনের পরপর 3টে শব্দ হতে পারে বা একটা শব্দ ছেড়ে হতে পারে। কি হবে? প্রথমের যে সিলেবেলটা আসবে, যে সাউন্ডটা আসবে প্রথমের, সেটা কনসোনেন্ট সাউন্ড হবে এবং সেটা সেম সাউন্ড রিপিট হবে। তাহলে সেম কনসোনেন্ট সাউন্ড রিপিট করবে ওয়ার্ডের প্রথমে সেম লাইনে। এটা হচ্ছে আমাদের অ্যালিটারেশন। খুব ভালোভাবে আমরা জানি বেশিরভাগ কবিতাতেই অ্যালিটারেশন পাওয়া যায়। অ্যাসোনেন্স জিনিসটা কি? অ্যাসোনেন্স মানে হচ্ছে ভাওয়েল সাউন্ড রিপিট করবে এবং একই লাইনে হবে, পর হতে পারে, একটা ওয়ার্ড ছেড়ে হতে পারে। এটা হচ্ছে অ্যাসোনেন্স এবং এটা শুরুতে হয় না। অ্যাসোনেন্সটা মেনলি মাঝে বা শেষের দিকে আমরা দেখতে পাবি যে ভাওয়েল সাউন্ড রিপিট করছে, যেমন অ, ই ই ই, ও, ভাওয়েল সাউন্ডের রিপিটেশন হবে। নেক্সট হচ্ছে কনসোনেন্স। তাহলে কি? এর ঠিক উল্টো, এখানে ভাওয়েল সাউন্ড রিপিট করছিল, এখানে কনসোনেন্ট সাউন্ড রিপিট করবে। এবার তোমরা বলবে দাদা তাহলে অ্যালিটারেশনের সঙ্গে তফাৎ কি হলো? তফাৎটা হচ্ছে কনসোনেন্স যেটা এখানে প্রথমেই থাকে না, কনসোনেন্ট সাউন্ডগুলো হয় মাঝে থাকবে অথবা শেষে থাকবে। কনসোনেন্ট সাউন্ড একটা করে সেম লাইনের পাশাপাশি ওয়ার্ড বা একটা ওয়ার্ড ছেড়ে রিপিট হবে, যেমন ক ক ক, প প প, ব ব ব, স স স, এরকম রিপিট হয়। তাহলে অ্যালিটারেশনও আছে, অ্যাসোনেন্স আছে, কনসোনেন্স আছে। অনোম্যাটোপিয়া খুব ইন্টারেস্টিং ফিগার অফ স্পিচ। অনোম্যাটোপিয়া কি? কোনো অবজেক্টের সাউন্ড, অবজেক্টের সাউন্ডকে যখন আমরা ক্রিয়ায় রূপান্তরিত করে দিই। যেমন আমি বললাম যে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, ঝিম ঝিম এটা বৃষ্টি হওয়ার শব্দটা। এবারে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে না বলে আমি বললাম ঝিমঝিমাচ্ছে। তাহলে এটাকে আমি ভার্ব করে দিয়েছি, ক্রিয়া করে দিয়েছি, কিন্তু এই ক্রিয়াতে কি আছে? যে সাউন্ডটা হচ্ছিল সেই সাউন্ডটাই ক্রিয়াতে রূপান্তরিত হয়ে গেছে। এটাকে বলে অনোম্যাটোপিয়া। শন করে বাতাস বইছে, শনাচ্ছে, ঝনাচ্ছে, টনাচ্ছে, কনাচ্ছে, এইগুলো হচ্ছে অনোম্যাটোপিয়া। অর্থাৎ এখানে কোনো না কোনো একটা সাউন্ড আমরা দেখতে পাবো, যে শব্দটা যখন পড়বো সেই সাউন্ডটাই কানে আসবে আমাদের। নেক্সট অ্যানাফোরা, খুব ইন্টারেস্টিং। অ্যানাফোরা জিনিসটা কি? সেম ওয়ার্ড কনজিকিউটিভ লাইনে রিপিট করে। কোনো একটা কবিতার আমরা একটা স্টানজা নিলাম ধরো, তার মধ্যে প্রথম লাইনের শুরুতে একটা শব্দ আছে এন্ড, দেখলাম 2 নম্বর লাইনের শুরুতেও আছে এন্ড, 3 নম্বর লাইনে নেই, 4 নম্বর লাইনের শুরুতেও আবার দেখলাম এন্ড। তাহলে এন্ড এরকম যখন দেখবো রিপিট করছে, প্রথম শব্দ হতে হবে কিন্তু প্রত্যেক লাইনের প্রথম শব্দ। এবার প্রত্যেক লাইন না হয় 1 লাইন ছেড়েও হতে পারে, 2 লাইন ছেড়েও হতে পারে। যাই হোক, যদি রিপিট হয় কোনো শব্দ সেটাকে আমরা বলি অ্যানাফোরা। নেক্সট হচ্ছে মেটাফোর।
মেটাফোর হচ্ছে রূপক। আমরা সবাই জানি মেটাফোর খুব সিম্পল বিষয়, যখন তুলনা করা হবে দুটো বিষয়ের মধ্যে। কিন্তু সাধারণ যে শব্দটা, যেমন আমরা বলি মতো, এই শব্দটা থাকবে না সেখানে। চাঁদের মতো মুখ, মতো শব্দটা যদি না থাকে, শুধু যদি বলি চাঁদ, তুমি তো চাঁদ, চাঁদের মতো মুখ তোমার না বলে তুমি তো চাঁদ যদি বলে দিই, সেটা হয়ে যায় আমাদের মেটাফোর, যেটা আমরা এখানে দেখতে পাবো। প্যারাডক্স দারুণ গুরুত্বপূর্ণ। প্যারাডক্স নিয়ে অলরেডি আমার ভিডিও আছে, আলোচনা করা আছে সেখানে ডিটেলসে। সেখানে এপিগ্রামও দেখতে পাবে তোমরা, প্যারাডক্সও দেখতে পাবে। আরও যে বিষয়গুলো আছে সেগুলো আমি বলে দিয়েছি সেখানে। অ্যান্টিথেসিস, এগুলোর মধ্যে তফাৎ কী? প্যারাডক্স মানে যেই তুমি পড়বে অসম্ভব মনে হবে, পড়ার সাথে সাথে তোমার মনে হবে অসম্ভব, কিন্তু এর ভিতরে একটা গভীরতা আছে, একটা গভীর কিছু বিষয় বোঝাতে চাইছে, কোনো ডিপ মিনিং দিতে চাইছে। আমি বলে দিলাম যে বোবার কথাগুলো আমি শুনে এসেছিলাম, শুনেই তোমার মনে হবে অসম্ভব, ইম্পসিবল। বোবার কথাগুলো, বোবার কথা কি করে বলছে, তাহলে ইম্পসিবল মনে হবে, কিন্তু পরপর বিপরীত শব্দ নেই। পরপর বিপরীত শব্দ না, কিন্তু যদি পরপর বিপরীত শব্দ হয়ে যায় তখন সেটাকে বলা হয় অক্সিমরন। কিন্তু এটা অক্সিমরন না, এটা হচ্ছে প্যারাডক্স। এক দৃষ্টিতে লাগবে এটা অসম্ভব, কিন্তু এর মধ্যে কোনো ডিপ মিনিং লুকিয়ে থাকবে। তো এইগুলো হচ্ছে ফিগার অফ স্পিচ আমরা লিসনারে দেখতে পাবো। নেক্সট চলে এসো টুলস। কিছু কিছু টুলস ব্যবহার করেন কবিরা বিশেষ করে। তো এখানে যে টুলসগুলো আছে সেটা হচ্ছে ইমেজ দেখতে পাবো প্রচুর মাত্রাতে। তাহলে এখানে ইমেজারি আছে। নেক্সট হচ্ছে মিস্টিসিজম আছে, যেটা এই কবিতাটার মূল, যেটা অন্য কবিতা থেকে এই কবিতাকে আলাদা করছে, সেটা হচ্ছে মিস্টিসিজম। নাম্বার 3 খুব ইম্পর্টেন্ট। যে কোনো মিস্টিক কবিতাতে, সুপার ন্যাচারাল কবিতাতে নাম্বার 3 একটা গুরুত্ব থাকে। শুধু কবিতায় নয়, যদি গল্পও হয়, কোনো প্রবন্ধ হয়, যদি মিস্টিসিজম নিয়ে কিছু বলছে, সেখানে একটা সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ার কবি বা লেখক ক্রিয়েট করতে চাইছেন, তিনি নাম্বার 3, নাম্বার 7, নাম্বার 14, নাম্বার 21 এইগুলোকে ইউজ করতে পারেন। যেমন এখানে নাম্বার 3টা আমরা দেখতে পাবো যে ট্রাভেলার এসেছিল সে 3 বার দরজায় ধাক্কা দিয়েছিল। বেশ, একইভাবে যদি তোমরা ক্রিস্টাবেল পড়ো, আমাদের 19 সিলেবাসটাতে তো নেই ক্রিস্টাবেল, 11-12 আছে, আর তোমরা গ্র্যাজুয়েশনও পড়ে এসেছো ক্রিস্টাবেল। সেই ক্রিস্টাবেলে তোমরা দেখতে পাবে যে এরকম একটা মিস্টিসিজম ক্রিয়েট করা হয়েছিল, ওটাও সুপার ন্যাচারাল কবিতা কলরিজে। আর তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে একটা গল্প আছে, তোমরা জানো, অলরেডি পড়িয়ে দিয়েছি আমি, লেগুন। তো লেগুন যে গল্পটা আছে তোমাদের, সেখানে তোমরা দেখতে পাবে যে আরশাদের যে ভাই, সে কবার ডেকেছিল? আরশাদস ব্রাদার আরশাদকে 3 বার ডেকেছিল, 3 টাইমস। আচ্ছা, যে হোয়াইট ম্যান ছিল, যে নৌকায় করে যাচ্ছিল আরশাদের বাড়িতে, সেই হোয়াইট ম্যান যখন নদী দিয়ে যাচ্ছিল, কত মাইল তারা গিয়েছিল? 3 মাইলস। তাহলে দেখো এখানেও একটা মিস্টিসিজম ক্রিয়েট করা হচ্ছিল, সেখানেও একটা ওই স্পিরিটদের ব্যাপার ছিল, সেই যেখানে লেগুনে যখন যাচ্ছিল সেখানে। তো সেখানেও 3 নাম্বারটা ছিল, বারবার আসছিল। এখানেও আমরা দেখতে পাবো 3 নাম্বারটাকে। তাহলে মিস্টিসিজম ক্রিয়েট করা হয়েছে। নেক্সট হচ্ছে সিম্বল ব্যবহার করা হয়েছে এখানে। কী কী সিম্বল ব্যবহার করেছে? বার্ড, একটা পাখি দেখতে পাবো, যেটার পাশে আমি লিখেছি পিস অফ ফরেস্ট। এটা কিসের সিম্বল? ওই যে জঙ্গল, সেখানে যে শান্তি বিরাজ করছিল, তার সিম্বল হচ্ছে সেই বার্ডটা, যেটা ওই টারেটের উপর বসেছিল। আমরা কবিতায় পড়ার সময় ডিটেলস এগুলো বলবো। নেক্সট হচ্ছে গ্রাস, ঘাস। এই গ্রাসটা হচ্ছে এনার্জি আর লাইফ ফোর্সের একটা প্রতীক, পড়ার সময় বলবো আমি। ডোর, দরজা আছে একটা, এটা ডেথ, মৃত্যুর প্রতীক। কেন, কিভাবে, সব আলোচনা করব। হর্স, যে ঘোড়াটা আছে, সেটা লাইফের প্রতীক, আনডন্টেড স্পিরিটের প্রতীক, আমাদের প্রাণবন্ততার প্রতীক। এটা অদম্য সাহস, সেটা হচ্ছে এই ঘোড়া, এই হর্স। কিভাবে সেটা দেখবো আমরা কবিতায়। নেক্সট সেটিং। কবিতার সেটিংটা কি? সুপার ন্যাচারাল। এবং এই যে ওয়ার্ডটা খুব ভালো করে মনে রাখবে, ERIE চলে আসতে পারে, এটা ভোক্যাবে প্রশ্ন চলে আসতে পারে, এই ওয়ার্ডটার মিনিং চলে আসতে পারে। এটার উচ্চারণ ব্রিটিশরা করে ইয়েরি, আর আমেরিকানরা করে ইরি। যে কোনো একটা তোমরা করতে পারো, ইরি অ্যাটমসফিয়ারও বলতে পারো, ইয়েরি অ্যাটমসফিয়ারও বলতে পারো। এটা মানেই হচ্ছে মিস্টিক বা সুপার ন্যাচারাল বা আউট অফ দ্য ওয়ার্ল্ড। নেক্সট হচ্ছে থিম। এই কবিতাটার থিম কি? অনেক রকমভাবে আমরা অ্যান্সার দিতে পারি। দেখো আমি এখানে লিখেছি প্রথমে ফেথ অ্যান্ড ফেথলেসনেস, এটা হচ্ছে থিম। আর কি থিম হতে পারে? সাইকোলজিক্যাল জার্নি ইনটু দ্য পাস্ট, এটাও একটা থিম হতে পারে। আনক্যানি কানেকশন বিটুইন দ্য ওয়ার্ল্ড অফ মেন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ ডেড, এটাও একটা থিম হতে পারে। সব আমরা আলোচনা করব যখন কবিতাটার মূল বিষয় বলবো আমি তোমাদের। আর লাস্ট হচ্ছে আমি এখানে অ্যাড করেছি 6টা সাউন্ড রয়েছে এই কবিতাটাতে টোটাল। কি কি সেই সাউন্ডগুলো? প্রথম হচ্ছে নকিং, দরজায় আঘাত করা। সেকেন্ড হচ্ছে
চিউইং, চিউ মানে চেবানো, ঘাস চেবানো। 3 নম্বর হচ্ছে বার্ডস উইং, হোয়ার্লিং বলে যেটাকে, পাখা ঝাপটানোর সাউন্ড। 4th হচ্ছে স্টার আপের সাউন্ড। স্টার আপ কী জিনিস? ঘোড়াতে যখন ওঠা হয় সেই ঘোড়ার পিঠের দুদিকে যে ওই আসনটা থাকে, সেই আসনের নিচেতে লোহার রিং থাকে, সেই রিংয়েতে পা দিয়ে উঠতে হয়, ওই রিংগুলোকে বলা হয় স্টার আপ। তাহলে সেই স্টার আপে যখন বুটটা পড়ছে, পা দিয়ে উঠছে সেইখানে যে সাউন্ডটা হচ্ছে সেইটাও রয়েছে এখানে। 5 হচ্ছে আয়রন হুপ। হুপ মানে ঘোড়ার খুর, সেই খুরের যে আওয়াজ, খুর যখন স্টোনেতে লাগছে। এবার খুরে আয়রন কেন এলো? কারণ ঘোড়ার খুরেতে নাল লাগানো হয় যেটা লোহার হয়, সেই নালটা আঘাত করছে সেখানে। যেমন ফুটবলারদের বুটেতে কি থাকে? স্পাইক থাকে, তেমনি ঘোড়ার খুরেতে কি থাকে? নাল থাকে, যেটা লোহার হয়, সেই সাউন্ডটা হচ্ছে। আর লাস্ট 6 নম্বর হচ্ছে কল অফ দ্য ট্রাভেলার, যে ট্রাভেলারটা বারবার ডাক ছিল, সেটাও একটা সাউন্ড। তো টোটাল 6টা সাউন্ড আমরা দেখতে পাবো লিসনারে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে কমপ্লিট তথ্য আমি তোমাদের দিয়ে দিলাম আজকের ভিডিওতে লিসনার সম্পর্কে। এর পরের ভিডিওতে আমি কমপ্লিট কবিতাটা একদম লাইন বাই লাইন তোমাদের পড়াবো, ব্যাখ্যা করব। তো ফ্রেন্ডস, আজকে এতটাই থাকবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে ভিডিওটা এবং শেয়ার করে দাও বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। Stay blessed and keep smiling. Thank you.